ওয়ার অফ কার্ড সিরিজের এই এপিসোডের শুরু হয় গত এপিসোডের এন্ডিং সিন থেকেই, যেখানে আমরা চেন মুকে রাস্তায় দৌড়াতে দেখি যে আঙ্কেল হুয়া র দিকে যাচ্ছিল, যার ওপর কেউ হামলা করেছিল। সে খুব দ্রুত যাচ্ছিল, তাই দেখছিল না কার সাথে ধাক্কা লাগছে। সে তার পথে আসা সবাইকে সরিয়ে এগিয়ে যাচ্ছিল। তার সবচেয়ে বেশি চিন্তা হচ্ছিল আঙ্কেল হুয়াকে নিয়ে। সে বলতে থাকে, আঙ্কেল আপনি চিন্তা করবেন না, আমি আপনার কিছু হতে দেব না। কিন্তু তবুও তার মনে এই ভয় তো ছিলই যে সত্যিই ওনার কিছু হয়ে না যায়। সে দৌড়ানোর সময় অনেককে ফেলে দিচ্ছিল, যার কারণে তাকে অনেক গালিও শুনতে হয়। এর পরের দৃশ্যেই আমাদের সেই এলাকা দেখানো হয় যেখানে আঙ্কেল হুয়ার দোকান আছে। দোকান থেকে বেরোনোর সময় আমরা কিছু হামলাকারীকে দেখতে পাই, যারা জেনে গিয়েছিল যে আসলে এই বুড়ো নিজের ওপর হামলার খবর আগেই সিকিউরিটি ডিপার্টমেন্টে দিয়ে দিয়েছে। কিন্তু তবুও এদের কোনো চিন্তা ছিল না, কারণ এদের কাছে বেশ হাইটেক বন্দুক ছিল। তারা বলতে থাকে যে এর কাছে আমরা কোনো কাজের জিনিসই পাইনি, যা পাওয়া গেছে তা শুধু ভাঙা কার্ড, যা আমাদের কোনো কাজের না। এরাও এখানে কোনো কার্ড খুঁজতেই এসেছিল। তারা সেখান থেকে বেরিয়ে যেতে থাকে, আর অন্যদিকে চেন মু আসছিল, যার গতি খুব বেশি ছিল। সে একটা মোড়ে পৌঁছাতেই তাদের মধ্যে একজনের সাথে ধাক্কা খায়, যার ফলে সে গড়িয়ে নিচে পড়ে যায় এবং তার হাত থেকে বন্দুক ছিটকে দূরে পড়ে যায়। এমনকি তার কাছে রাখা একটা ব্ল্যাক কার্ডও বাইরে পড়ে গিয়েছিল, যার ফলে ওই লোকটির চেন মু র ওপর খুব রাগ হয়। সে রাগের সাথে চিৎকার করে বলতে থাকে, তুমি কি অন্ধ হয়ে গেছো? চেন মু ক্ষমা চাইতে থাকে, দোস্ত আমাকে মাফ করে দাও, আমি খুব তাড়ায় ছিলাম। সে বলতে থাকে, আজ হয়তো আমার দিনটাই খারাপ। প্রথমে আমাদের দেখা হলো ওই পাগল বুড়োর সাথে, আর এখন এই আরেকটা বোকা ছেলে আমাদের সামনে এসে গেছে। তোমাদের কি সত্যিই নিজেদের মৃত্যু ভয় নেই? আমি তোমাকে এখনই নিজের হাতে মেরে ফেলব। সে সাথে সাথেই চেন মু র ওপর হামলা করা শুরু করে দেয়। কিন্তু চেন মু র শারীরিক শক্তি এখন আগের চেয়ে অনেক বেড়ে গেছে, যার ফলে সে তার প্রতিটি হামলা সহজেই ডজ করতে পারে। যার ফলে এখন ওই লোকটি রাগের সাথে নিজের বন্দুক তুলে নেয় আর বলে, আমি তোমার কাজ এখানেই শেষ করে দেব। কিন্তু সে বন্দুক তুলতেই তার সঙ্গী তার সামনে চলে আসে আর বলে যে আমাদের এসব ফালতু কাজ করা উচিত না, কারণ যদি সিটির মধ্যে ভুল করেও জাজ বা সিকিউরিটি গার্ডরা এ ব্যাপারে জেনে যায়, তবে আমাদের জন্য বড় বিপদ হতে পারে। এই কারণে সে সেখান থেকে যাওয়ার সময় বলতে থাকে, বাছা, তোমার কপাল খুব ভালো। ওই তিনজন হামলাকারী চলে যেতেই চেন মু যেমনই এগিয়ে যায়, সে রাস্তায় পড়ে থাকা একটা ছোট ব্ল্যাক কার্ড দেখতে পায়। সেটা তুলে সে খুব দ্রুত আঙ্কেল হুয়ার দোকানের ভেতর পৌঁছায়। চেন মু তাকে চারদিকে খোঁজার চেষ্টা করছিল, কিন্তু তাকে দেখতে পাচ্ছিল না। দোকানের পুরো জিনিসপত্র পুরোপুরি ছড়িয়ে ছিটিয়েছিল। চেন মু র নজর মাটিতে পড়তেই দেখে আঙ্কেল ওখানেই নিচে পড়ে আছেন। চেন মু সাথে সাথেই তার কাছে যায় আর তাকে তোলার চেষ্টা করতে থাকে। চেন মু তাকে ডাকছিল, আঙ্কেল আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? কিন্তু না তো তিনি শুনতে পাচ্ছিলেন আর না কোনো জবাব দিচ্ছিলেন। সেই মুহূর্তে সেখানে দৌড়াতে দৌড়াতে লেজি চলে আসে। সে চেন মুকে বলে, তুমি তো সত্যিই খুব দ্রুত দৌড়ে এখানে এসে গেছো। চেন মু বলে, ওসব ছাড়ো, আগে আঙ্কেল হুয়াকে জাগানোর চেষ্টা করো। তাতে কাজ না হওয়ায় সে বলে আমাদের দ্রুত হসপিটালে যেতে হবে। এরপর হসপিটালের ভেতর আঙ্কেল হুয়ার অপারেশন করা হচ্ছিল, কারণ ওনার অবস্থা সত্যিই খুব খারাপ ছিল। কিন্তু চেন মু একদমই শান্ত হতে পারছিল না, তার আঙ্কেল হুয়ার জন্য খুব চিন্তা হচ্ছিল। সেই মুহূর্তে সে ওই লোকটির কথা মনে করতে থাকে, যার সাথে তার ধাক্কা লেগেছিল। সে বলেছিল যে তার দেখা এক গোয়ে বুড়োর সাথে হয়েছিল, যাকে সে নিজের হাতেই মেরেছে। কিন্তু ভাগ্য ভালো যে ওনার প্রাণ বেঁচে গিয়েছিল। এসব মনে করে চেন মু র খুব রাগ হতে থাকে। চেন মু বলে, তার মানে আঙ্কেলের ওপর হামলাকারীরা আমার সামনেই ছিল, কিন্তু আমি চাইলেও তাদের কিছু করতে পারিনি। এই সব দোষ আমার যে আমি আঙ্কেল হুয়াকে বাঁচাতে পারিনি। আমি যদি নিজের কাজে ব্যস্ত না থাকতাম, তবে আঙ্কেলের সাথে এমনটা কখনোই হতো না। এই কথা শুনে লেজি তাকে বলে, তোমাকে এই কথার জন্য নিজেকে দোষ দেওয়া উচিত না। তুমিও জানো আমাদের ছোটবেলা কেমন ছিল। আমরা তো এতটাই গরিব যে আমাদের নিজেদের থাকার ঘরও নেই। সেই মুহূর্তে অপারেশন থিয়েটারের দরজা খোলে আর ডাক্তার বাইরে আসেন। চেন মু সাথে সাথেই তার কাছে যায় আর জিজ্ঞেস করে, আমার আঙ্কেল হুয়ার অবস্থা কেমন? ডাক্তার জানান যে এখনও আমরা তাকে বাঁচানোর চেষ্টা করছি, কারণ এখনও তিনি বিপদ মুক্ত নন। তাই তুমি জলদি যাও আর সার্জারির পুরো ফিস জমা করে দাও। টাকার অঙ্ক এতটাই বেশি ছিল যে তা দেখে দুজনেরই হুঁশ উড়ে যায়, কারণ তাদের পুরো 3 লাখ শোধ করতে হবে।
তা দেখে লেজি ডাক্তারকে বলতে থাকে, ডাক্তার প্লিজ আমাদের সাহায্য করুন, আমাদের কাছে এত টাকা নেই যতটা আপনি চাইছেন। তখন ডাক্তার তাকে বলে, সবার আগে তোমাকে পুরো 50,000 তো ডিপোজিট করতেই হবে, কারণ তার ঠিক পরেই আমরা আপনার আঙ্কেলের চিকিৎসা এগিয়ে নিয়ে যাব। যতক্ষণ চিকিৎসা চলবে ততক্ষণ পুরো টাকা শোধ করে দিও। এরপর ডাক্তার আবার অপারেশন থিয়েটারের ভেতর চলে যান। চেন মু আর লেজি দুজনের চোখে শুধু হতাশা ছিল, কারণ তারা ভালোভাবেই জানত যে তাদের কাছে পুরো 50,000 ও নেই। তখনই চেন মু নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়, যে সে কিভাবে ছোটবেলায় আবর্জনার স্তূপ থেকে দরকারি জিনিস কুড়াত। তাকে প্রতিটা রাত শীতেই কাটাতে হতো, না তার পেট ভরত আর না তার কাছে পরার জন্য ভালো কাপড় ছিল। যখন সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখন এক লোকের সাথে ধাক্কা খায়, যে তাকে বলে, ভিখারি বাচ্চা, নিজের অকাতে থাকা উচিত, তোর সাহস কি করে হলো আমার সাথে ধাক্কা খাওয়ার। চেন মু তখন খুব ছোট ছিল আর খিদেও ছটফট করছল। সে যেমনই সামনের দোকানে কিছু খাবার রাখা দেখে সে সাথে সাথেই সেখানে পৌঁছায় আর খিদের কারণে সেই খাবার চুরি করার কথা ভাবে। কিন্তু সে যেমনই সেখান থেকে কিছু ওঠাতে যাবে, দোকান থেকে একজন কাস্টমার বের হয়, যার ফলে চেন মু ভয় পেয়ে যায়। কিন্তু তবুও সাহস সঞ্চয় করে যেমনই খাবার ওঠাতে যায়, তাকে আঙ্কেল হুয়া চুরি করার সময় ধরে ফেলেন। ধরা পড়ার পর চেন মু খুব ভয় লাগছিল যে না জানি তার সাথে কি হবে। কিন্তু আঙ্কেল হুয়া একজন খুবই নরম মনের মানুষ। তিনি চেন মুকে বলেন, চিন্তা করো না, এই নাও আর এটা খেয়ে নাও, আমি জানি তুমি অনেক দিন ধরে অভুক্ত। চেন মু সাথে সাথেই সেই খাবার নিয়ে খেতে শুরু করে, কারণ সে অনেক দিন ধরে অভুক্ত ছিল। আঙ্কেল হুয়া চেন মুকে বলেন, বাছা আমাকে বলো যে আসলে তোমার পরিবারের লোকেরা কোথায়, আমাকে বলো যাতে আমি তোমাকে তাদের কাছেই দিয়ে আসতে পারি। চেন মু আঙ্কেল হুয়াকে জানায়, না আমার কাছে কেউ নেই, না আমার কোনো পরিবার আছে, না কোনো বন্ধু। যা শুনে আঙ্কেল হুয়া তাকে বলেন, যদি এমন ব্যাপার হয় তবে আজ থেকে তুমি আমার সাথেই থাকবে, আমি তোমাকে রোজই এমন ব্রেড খেতে দেব, কিন্তু বাছা রোজ তোমাকে আমার সাহায্যও করতে হবে। আমি তোমাকে শেখাব যে এই দুনিয়ায় চলা এনার্জি কার্ড কিভাবে তৈরি করে, তুমি সেটা কিভাবে শিখবে সেটা তোমার ওপর নির্ভর করছে। এই সেই সময় ছিল যখন থেকে চেন মু আঙ্কেল হুয়াকে আপন করে নিয়েছিল। এরপর আমরা হসপিটালের দৃশ্য দেখি, যেখানে লেজি চেন মুকে বলতে থাকে, দোস্ত আসলে তুমি কি নিয়ে ভাবছ। সে বলে, আপাতত আমি 50,000 ডিপোজিট শোধ করে দিয়েছি, তাই চলো এখন তোমার একটু বিশ্রাম নেওয়া উচিত। চেন মু তাকে ধন্যবাদ জানাতে যাচ্ছিল, কিন্তু লেজি তাকে বলে, না তুমি এমনটা করবে না, তুমি আমার বন্ধু, তুমি আমার ভাইয়ের মতো, আমাকে বলো আমি কি তোমার জন্য এতটুকু করতে পারি না। যদি তোমার কেউ বিপদে থাকে তবে আমি তোমার সাহায্য তো অবশ্যই করব। তখনই চেন মুর একটা বুদ্ধি আসে আর সে তাকে বলতে থাকে, আচ্ছা তুমি আমাকে যে কার্ড মুভির ব্যাপারে বলেছিলে সেটার সাহায্যে কি সত্যিই টাকা রোজগার করা সম্ভব। লেজি তাকে বলে, হ্যাঁ দোস্ত, আমরা একদম এমনটা করতে পারি। আমার গল্প আর তোমার ভিজুয়াল স্কিলস যদি মিলে যায় তবে আমি দাবির সাথে বলতে পারি যে আমাদের কার্ড মুভিজ বড় মাত্রায় বিক্রি হবে। লেজি তখন তাকে বলতে থাকে, তার মানে তুমি আমার সাথে কাজ করার জন্য তৈরি। চেন মু বলে, হ্যাঁ একদম, আমি এখন এ ব্যাপারে মনস্থির করে ফেলেছি। চলো দোস্ত এবার মিলে একটা ভিডিও বানানোর চেষ্টা করি, দেখি আমরা এটা দিয়ে কি কি করতে পারি। এরপর কিছুক্ষণের মধ্যেই অপারেশন থিয়েটারের দরজা খোলে আর আঙ্কেল হুয়াকে বাইরে আনা হয়, যার অবস্থা এখন কিছুটা ঠিক। তিনি চেন মুকে বলতে থাকেন, বাছা এখন তোমার শরীর কেমন। এরপর আমাদের পরের দৃশ্যেই আঙ্কেল হুয়ার দোকান দেখানো হয়, যেখানে তদন্ত চলছে এবং সেখানেই ঝুয়ো টেঙ্গি পৌঁছে গেছে, যে সেখানে চারদিকে তদন্ত করার চেষ্টা করছিল যে কি হয়েছে, কিভাবে হয়েছে আর কেনই বা হামলা করা হয়েছে। সে সেখানে তদন্তের সময় একটা কার্ড পায়। সে বলতে থাকে, চলো এবার জানা যাক যে আসলে এই ডংবি গ্রোসারি স্টোরে কে ভাঙচুর চালিয়েছে। তাই সে বলে, জরা আবার এই স্টোরের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে খোঁজ নাও। এরপর আমাদের পরের দৃশ্যেই চেনমুকে দেখানো হয় যে নিজের ঘরের ভেতর আছে আর সে আবার সেই লিকুইড বানাতে শুরু করে, যার সাহায্যে নিউ কার্ড বানানো হয় আর এনার্জিও ভরা হয়। এরপর সে সাথে সাথেই কার্ড বানানো শুরু করে দেয়। চেনমু বলে, যদিও এতে কিছু রেয়ার মেটেরিয়ালস মিসিং আছে, কিন্তু বর্তমানে তার কাছে যা আছে তাকে সেগুলোর ওপরই নির্ভর করতে হবে, যার সাহায্যে সে কিছু না হলেও নিজের জন্য দুটো স্যাম্পল তো বানাতেই পারে। সে পাথর দেয়, সেটা গুঁড়ো করে আর শেষমেশ কিছু ব্লু ইঙ্ক
কালি বানিয়েই ফেলে। এরপর সাথে সাথেই সে কার্ড মেকিং প্রসেসও শুরু করে দিয়েছিল। ওই কার্ডটা বানাতে চেন মুকে খুব বেশি হলে 2 মিনিটই দিতে হবে, কারণ এর বেশি সময় লাগলে এই কার্ড কোনো কাজের থাকবে না। এই কারণে সে নিজের পুরো ফোকাস কার্ডের ওপর রেখেছিল। সে বলে, আমাকে এর জন্য আরও বেশি পরিশ্রম করতে হবে। যেখানে সে একটা কার্ড কমপ্লিট করতেই যাচ্ছিল, কিন্তু তার সময় শেষ হয়ে গিয়েছিল, যার ফলে তার এই কার্ড আর তার পরিশ্রম জলে চলে যায়। চেন মু বলে, গতবার আমি যে ফ্লেম ড্রাগন কার্ড বানিয়েছিলাম সেটা তো এর চেয়েও অনেক কঠিন ছিল, কিন্তু জানি না কেন আমি যখন নিজে থেকে কিছু করার চেষ্টা করি তখন প্রতিবার ব্যর্থ কেন হয়ে যায়। সেই মুহূর্তে তার ওই ব্ল্যাক কার্ডটার কথা মনে পড়ে। সে সেটা বের করে আর নিজের ডিভাইসের ভেতর লাগিয়ে দেয়। কিন্তু এমন করার সাথে সাথেই তার সাথে আরও কিছু নতুন ঘটনা ঘটতে শুরু করে। চেন মু এখন সাথে সাথেই গডেসের কাছে পৌঁছে যায়, যে তাকে বলতে থাকে, এখন তুমি এখানে যার কারণে এসেছো সেটা করা খুবই কঠিন। কারণ এবার চেন মুর কাছে আসলে একটা ডাইনামিক কার্ড থাকে। মু তাকে বলে, আমাকে বলো যে আসলে আমি এই ডাইনামিক প্রসেসিং কিভাবে করতে পারবো যাতে আমি ফ্যান্টম কার্ড বানাতে পারি। তো গডেস তাকে জানায়, ডাইনামিক্স এর অর্থ হলো জিনিস বদলানো আর তাতে ডেভেলপমেন্ট করা। আমরা এটাকে এভাবে বুঝতে পারি যেমন কোনো কার্ডের ভেতর কোনো একটা স্পেশাল চিপ লাগানো, আর এটাকেই ডাইনামিক প্রসেসিং বলা হয়। চেন মু তাকে বলে, আপনি কি বলতে চাইছেন যে আমিও ডাইনামিক্স ভালোভাবে শিখতে পারি? তখন গডেস চেন মুর কাছে আসে আর তাকে বলে, এখন যেহেতু তুমি গড অফ গডের ওয়ারিশ হয়ে গেছো, তাই তুমি এর জন্য কোয়ালিফাই হয়ে গেছো যে তুমি এই দুনিয়ার প্রতিটি কার্ডের নলেজ নেওয়ার জন্য তৈরি। এরপর সে সাথে সাথেই চেন মুর সামনে একটা ছোট বই নিয়ে আসে। চেন মু সেটা নিতেই যাচ্ছিল, তখন গডেস বলে, দাঁড়াও, কারণ তুমি নিজের বর্তমান পারসেপশন উপলব্ধি ক্ষমতা অনুযায়ী এটাকে ব্যবহার করতে পারবে না। তাই আমি তোমার জন্য একটা ছোট গেম বানিয়েছি, যেটা খেলার পর তুমি এই বই ব্যবহার করার যোগ্য হয়ে যাবে। সে বলে, চলো যাও আর এই গেম খেলো। কারণ এখন সে সাথে সাথেই চেন মুকে বেশ অন্যরকম একটা জায়গায় পাঠিয়ে দেয়। মনে হতে থাকে যেন চেন মু সমুদ্রের ভেতর পৌঁছে গেছে, যেখানে চারদিকে বেশ বড় বড় সামুদ্রিক ঘাস আছে, আর তার চারদিকে অনেক সোয়ার্ডফিশ সাঁতার কাটছে। গডেস জানায়, দেখো, এখানে যত সোয়ার্ডফিশ আছে তারা শুধু এটাই চায় যে তুমি নিজের সেন্স ব্যবহার করে তাদের হামলা এড়াও। যদি এই সোয়ার্ডফিশ তোমাকে কামড়ে দেয় বা তোমার উপর হামলা করে, তবে হ্যাঁ, এর কারণে তোমার বডি একটু তো আহত হবেই। এরপর সাথে সাথেই অনেক সোয়ার্ডফিশ তাদের কাজ করা শুরু করে দেয়, যারা খুব দ্রুত আসছিল আর চেনমুর ওপর হামলা করার চেষ্টা করছিল। চেনমু সাঁতার কাটতে থাকে আর নিজেকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। শুরুতে তো চেনমু তার সামনে আসা সোয়ার্ডফিশের হামলা ডজ করতে করতে যাচ্ছিল, কারণ এখন সে এখানে নিজের সেন্স ব্যবহার করা শুরু করে দিয়েছে। যা ব্যবহার করে সে আমাদের জানায় যে বর্তমানে সে প্রায় 10টি সোয়ার্ডফিশের হামলা একবারেই ডজ করতে পারে। কিন্তু যদি 15টি হয়ে যায় তবে হয়তো এমনটা করা তার জন্য একটু কঠিন হয়ে যাবে। চেন মুরো এটাও জানত না যে তার ওপর কতগুলো ফিশ হামলা করতে আসছে, যাদের সংখ্যা এখন এখানে বাড়তেই থাকে। এর সাথে সাথে তাদের গতিও বেড়ে গিয়েছিল, যার ফলে সে কিছু ফিশকে তো ডজ করে, কিন্তু একটা ফিশ চেন মুর সাথে ধাক্কা লেগেই যায়, যা নিঃসন্দেহে চেন মুকে আহত করে দিয়েছিল। কিন্তু তার সাথে সাথে এখন অনেক ফিশ আসে যারা চেন মুর সাথে ধাক্কা খেয়ে যাচ্ছিল, যার কারণে গডেস বলে, এভাবে তো তুমি চ্যালেঞ্জ হেরে যাবে। চেন মু বলে, আমার তো বুঝেই আসছে না যে আসলে আমি এদের থেকে বাঁচব কি করে। যদিও এটা ইলিউশন ওয়ার্ল্ডে হচ্ছিল, কিন্তু তার শরীরে যে ব্যথা অনুভব হচ্ছিল তা একদমই বাস্তব ছিল, যার কারণে তার সেন্স এখন ঠিকভাবে কাজ করছিল না। সে খুব কষ্টে এই সোয়ার্ডফিশের হামলা ডজ করতে পারছিল। গডেস জানায় যে, দেখো, এবার ফাইনাল রাউন্ডের ভেতর একসাথে 20টি ফিশ হামলা করতে আসবে। এখন তুমি তাদের থেকে কিভাবে বাঁচবে সেটা তোমাকেই জানতে হবে। এর সাথে সাথে তার সেন্স করার যে অ্যাবিলিটি ছিল তার শক্তিও বেড়ে গিয়েছিল। সে বলে, কিন্তু তবুও আমার জন্য 20টি সোয়ার্ডফিশের হামলা একসাথে ডজ করা খুবই কঠিন হবে। গডেস বলে, যদি তুমি এখানে বারবার এবং ক্রমাগত ব্রেকথ্রু করতে থাকো তবেই তোমার কাছে শক্তিশালী হওয়ার সুযোগ আছে। যার ফলে এখন চেন মু সাথে সাথেই সাহস সঞ্চয় করে আর সেই সামুদ্রিক ঘাসের মাঝখানে যেতে থাকে। তার সেখানে যেতেই সাথে সাথে সোয়ার্ডফিশরা হামলা করা শুরু করে দিয়েছিল, কিন্তু চেন মু রিফ্লেকশন আর সেন্স এখন অনেক বেশি ফাস্ট হয়ে গিয়েছিল।
যার ফলে এখন সে খুব সহজেই বুঝতে পারছিল যে কোনো সোর্ড ফিশ তার ওপর কোন দিক থেকে হামলা করতে আসছে। যদিও চেন মু র হামলা ডজ করতে অনেক সমস্যা হচ্ছিল, কিন্তু অন্তত এবার সে এমনটা করতে পারছিল। সোর্ডফিশের হামলা ডজ করতে করতে এখন সে ওপরের দিকে বাড়তে থাকে, কারণ এখন সে একদম পরিষ্কার দেখতে পাচ্ছিল যে কোন সোর্ডফিশ কোথা থেকে হামলা করতে আসছে। কিন্তু এখন সাথে সাথে চেন মু র পারসেপশন তার লিমিটে পৌঁছে গিয়েছিল। চেন মু র নিজেরও বোধগম্য হচ্ছিল না যে আসলে এই গেমটা কি, কারণ এটা ধীরে ধীরে আরও ভয়ানক হয়ে উঠছিল। যার ঠিক পরেই হঠাৎ করেই তার ওপর হামলা করে দেয় টানা 20টি ফিশ, যাদের সবকটি হামলা চেন মু খুব কষ্ট করে ডজ করতে পারে। সে বলতে থাকে, এখন যা কিছুই হোক না কেন, আমাকে আমার আঙ্কেল হুয়ার জন্য নিজের সাহস ধরে রাখতে হবে, আর এই টেস্ট যে কোনো মূল্যে পার করতেই হবে। সাথে সাথে আমাদের হসপিটালের ভেতর আঙ্কেল হুয়ার দৃশ্য দেখানো হয়, যার অবস্থা এখনও একদম ঠিক হয়নি। তখনই চেন মু এই ব্যাপারে ভাবতে থাকে যে যদি তার সেন্স 5 মিটার পর্যন্ত কাজ করে, তবে নিশ্চিতভাবে তার কাছে সুযোগ থাকবে যে সে তার ওপর হওয়া প্রতিটি ফিশের হামলার ডজ করতে পারে। চেন মু বলতে থাকে যে বেশি না হলেও তার পারসেপশন 4.9 মিটার পর্যন্ত তো পৌঁছানো উচিত, যেখানে একসাথেই সে অনেকগুলো ফিশের হামলা ডজ করে দেয়। কিন্তু সাথে সাথে চেন মু এবার আরও একটা জিনিস অনুভব করেছিল, যা জলের প্রবাহকে ওয়াটার ফ্লো খেয়াল রেখে ফিশদের ব্যাপারে জানতে পারে যে তারা কোন দিক থেকে হামলা করতে আসছে। যত ফিশ তার পারসেপশনের রেঞ্জের বাইরে থাকবে, সে তাদের দ্বারা হওয়া ওয়াটার ফ্লো কারণে তাদের ব্যাপারে জানতে পারবে। অবশ্যই ওই ফিশগুলো জলে আছে, তো ওয়াটার ফ্লোতে এফেক্ট তো ফেলবেই, যার কারণে সে নিঃসন্দেহে হামলা করার আগেই জানতে পারবে। এটা করার পর এখন সে সাথে সাথেই নিজের পারসেপশন ছড়িয়ে দেয় আর খুব স্পিডের সাথে সব ফিশের মাঝখান দিয়ে যেতে থাকে, যার ফলে সে সবকটি হামলা ডজ করে দেয় আর সামুদ্রিক ঘাস থেকে বাইরেও চলে আসে, যেখানে এখন তখনই তার সামনে ওই গডেসও চলে আসে, যে চেন মুকে অভিনন্দন জানায়, বলে, বাছা, তুমি এই টেস্টে ফাইনালি পাশ হয়েই গেছো। এর ঠিক পরেই তার সামনে ওই বইটাও চলে আসে, যার ফলে সে ডাইনামিক শিখে যায়। নতুন স্কিল আসার পর এখন সে আরও একটা নতুন কার্ড বানিয়ে ফেলে, যেটা বানাতেও তার বেশি সময় লাগে না। চেন মু বলতে থাকে, সত্যি এই স্কিল তো বেশ দারুণ ছিল। সেই মুহূর্তে সেখানে লেজি চলে আসে আর সে বলে, আসলে আমি আমাদের দুজনের নাম মিলিয়ে একটা নতুন নাম বানিয়েছি। এখন থেকে আমাদের গ্রুপকে মা লেই নামের গ্রুপ বলে ডাকা হবে। লেজি দেখে যে চেন মু নতুন কার্ড ফাইনালি বানিয়েই ফেলেছে, সে তাকে বলে, আমাকে দেখাও দেখি আসলে তুমি কি স্পেশাল বানিয়েছ। এর ভিজুয়ালস তো বেশ দারুণ ছিল, কিন্তু OEVDO সাথে সাথেই শেষ হয়ে যায়। চেন মু বলে, দোস্ত, আমার কাছে মেটেরিয়াল কেনার জন্য টাকাই নেই, এই কারণে আমি ওতে বেশি ইমপ্রুভমেন্ট করতেই পারিনি। লেজি তাকে বলে, আমি তোমাকে খুব ভালো একটা জায়গায় নিয়ে যাব, যার সাথে এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।